ক্রিশ্চিয়ানো রোনালদো তিনি কেঁদেছেন এবং তার এই কান্না নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। সেসব প্রশ্নের উত্তর আমরা দেব বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে। আচ্ছা, রোনালদো যখন কেঁদেছে তখন কি আপনার খারাপ লেগেছে? অবশ্যই খারাপ লেগেছে। এই সিন আমি দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পেনাল্টি মিস হইতেই পারে, পেনাল্টি মিস করলেন তিনি। রোনালদো এর আগে পেনাল্টি মিস করেছেন, 13টা টানা পেনাল্টি তিনি কনভার্ট করলেন, এই মিস করলেন। এই সিন আমি তখন নিতে আমার হজম করতে কষ্ট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন যে ধরেন 2 বছরের মধ্যে আমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমরা দুবার কাঁদতে দেখলাম। তাকে তো অ্যাজ এ স্ট্রং হিউম্যান বিং, স্ট্রং পার্সোনালিটি অর স্ট্রং ইমোশন তার কাছে হয়তো অনেক সময় অনেক স্ট্রং, তিনি বুঝতে দেন না। ওয়ার্ল্ড কাপে মনে আছে টানেল দিয়ে যখন তিনি বের হচ্ছিলেন, ফুপাতে ফুপাতে কাঁদছিলেন। আবারও হচ্ছে আমরা এই ম্যাচটা দেখলাম। আমার কাছে ওই জায়গাটাই খারাপ লেগেছে যে ধরেন ওখানে তিনি কাঁদছেন, সোশ্যাল মিডিয়াতে একটার পর একটা পোস্ট আসছে এবং রিয়াকশনগুলো খুবই পোলার অপোজিটস আর কি। ফুটবলে ব্যান্টারিং, ট্রোলিং সব কিছুই আছে, কিন্তু এই ধরনের মোমেন্টগুলোতে যখন মেসি এই সিমিলার সিচুয়েশনে পড়লেন 2016 সালে যখন চিলির এগেনস্টে ওই সিনটা হলো, তিনি অবসরের ঘোষণা দিলেন, তখনও কিন্তু এরকম সিমিলার সিচুয়েশন। রোনালদোর ক্ষেত্রে ফুটবল হচ্ছে আপনি ওই ইমোশনগুলো একটা ম্যাটার করে, সেটা আপনি ওই ভক্ত হন আর না হন, সেখানে ওই জিনিসগুলো গায়ে লাগে। ওনারাও মানুষ, ওনারা তো রোবট না, ওনাদেরও ইমোশন আছে। এবং রোনালদো এই টাইপের একটা প্রশ্ন দিয়ে আমি এই উত্তরটা দিচ্ছি। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সুমেন চাংমা তিনি প্রশ্নটা যেটা করেছেন, পেনাল্টি মিসের দায়ভার হালকা করার জন্য তিনি কাঁদছিলেন কিনা। এখানে একটা আমি জানি না এটা কয়জন দেখেছেন, ওই যে দ্য বয়েজ একটা সিরিজ আছে, ওই বয়েজে হচ্ছে যে একটা খুবই সেন্ট্রাল এবং অ্যান্টাগনিস্ট ক্যারেক্টার হোমল্যান্ডের এরকম একটা সিন আছে যে তার ওই ভালোবাসা বা ওই আবেগটা তাকে অনেক দরকার, তার সেটা সে ইনেটলি ফিল করে। সে সুপার হিউম্যান, ঠিক আছে, সব কিছুই করতে পারে, যদিও অ্যান্টাগনিস্ট ভিলেন, কিন্তু ওই ভালোবাসাটা না হলে তার হয় না। ওই মানুষের থেকে তার ভালোবাসাটা এক্সপেকটেশনটা আছে। এখন আপনি ওই সিনটা তখন চিন্তা করেন যে রোনালদো কাঁদছেন, দিয়েগো দালো, ব্রুনো ফার্নান্দেজ সবাই তাকে ঘিরে ধরে, দিয়েগো দালো তো তাকে চুমু খেলেন এবং সান্ত্বনা দিচ্ছেন যে কিছু হয়নি, ইটস ফাইন, ঠিক আছে, ইট হ্যাপেন্স। এই সিনগুলো অ্যাবসলিউট সিনেমা। এই যে আমরা বলি না বারবার অ্যাবসলিউট সিনেমা, এখানে আমরা একটা সিনেমা দেখে ফেলছি পুরো। ধরেন দায়ভার হালকা করার জন্য কাঁদছিল, জিনিসটা আসলে এমন না। উনি তো আর ইমোশন বিক্রি করেন না, উনি তো আর ইমোশনকে ইউজ করে আসলে কোনো কিছু করেন না। ওনার তখন আসলে ওই ফিলটা হচ্ছিল যে ফাইন। আপনি তখন নিজেকে রোনালদোর জায়গায় চিন্তা করেন যে আপনি এই দলের সব লিডার, আপনার কাছে সুযোগ এসেছিল পেনাল্টি থেকে গোল করা। পেনাল্টি থেকে গোল করাটাই তো ফুটবল আসলে সবচেয়ে বড় সুযোগ হিসেবে আমরা সবসময় কাউন্ট করি। সেটা আপনি মিস করে গেছেন, আপনার দল খাদের কিনারায় আছে, আপনার দল আর 15 মিনিটের মধ্যে কিছু না হলে আপনার দল বাদ পড়ে যাচ্ছে। আমি একটা সেন্স করতে পারি যে রোনালদো তখন কি ফিল করছিলেন, সম্পূর্ণ অনুমান। তখন রোনালদো যেই মোমেন্টে পেনাল্টিটা মিস করলেন, ওইটা ডিসাইসিভলি পর্তুগালকে পরের রাউন্ডে নিয়ে যায়। রোনালদো তখন ওইটাই চিন্তা করছেন যে আমার পেনাল্টি মিসের কারণে আমার দল বাদ পড়ে যাচ্ছে, এবং আমার সেম সিচুয়েশন যেটা ওয়ার্ল্ড কাপে ঘটলো, সেম বলতে সিমিলার সিচুয়েশনে তাদের দল বাদ পড়ে গিয়েছিল, এবং সেই 2 বছর হয় নাই, কিন্তু 2 বছর আগের ঘটনা, সেটা তার মাথায় রিলে করছে, তিনি ওই জিনিসটা টের পাচ্ছেন। এই ভারটা নিয়ে একটা ম্যাচ খেলা একটা 39 বছর বয়সের মানুষের, আমার মনে হয় না এটা অন্য কেউ হলে ওখানে তাকে কন্ট্রোল করা যেত। ট্রু। তবে শেষ পর্যন্ত রোনালদো তিনি গোল করেছেন, সেই পেনাল্টি থেকেই গোল করেছেন, ক্ষমা চেয়েছেন এবং তার দল পৌঁছে গেছে আসলে পরের রাউন্ডে। আক্তার শিহাব, কোন ম্যাচের হারে কোন ফুটবলারের কান্না দেখে চোখে পানি চলে এসেছিল? আমারটা হচ্ছে লিওনেল মেসি 2016, সার্জিও আগুয়েরো যখন এসে তার কাঁধের মধ্যে ধরলেন, তিনি কাঁদছিলেন। ওটা ছিল আপনার ম্যাচের হারের পর কারোর কান্না দেখে সবচেয়ে বড় খারাপ লাগা। আর বার্সেলোনার হয়ে তিনি যেদিন আসলে বিদায় নিলেন, টিস্যু দিয়ে চোখ মুছছিলেন ওই প্রেস কনফারেন্সে, ওটা ওই দুটো আমাকে ইমোশনাল করেছে বেশি। আমি ইমোশনাল ফিল করেছিলাম সম্ভবত 2006 ওই জার্মানি আর্জেন্টিনার ম্যাচে, ভয়াবহ অবস্থা ছিল। ওই থাক, এটা একটা ইন্ডিকেশন হয়ে যাচ্ছে, বাট ওটা খুবই প্যারা দিয়েছিল, ওটা স্বাভাবিক। আর প্লাস হচ্ছে এই যে লাস্ট যে মদ্রিচের যে ইয়াটা ছিল, মদ্রিচ দেখছেন জার্সি কামড়ে ধরে দাঁড়িয়ে আছেন,
খুবই ইমিডিয়েট, তো এই জন্য ওই প্যারাটা বেশি লেগেছিল যে মদ্রিচকে হয়তো শেষবারের মতো কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে দেখছি। আবার ওই দিক থেকে এগুলো এত ঘটে, মানে রোনালদোর এই ব্যাপারটাও তো খুবই প্যারায় লেগে গেছে, মানে যে কি হলো, মানে শেষ মুহূর্তে যদি এইরকম একটা সিনে রোনালদোর বিদায় নেওয়া লাগে, এটা আমার জন্য কষ্টদায়ক। মানে আমি এটা চাই না, রোনালদোর বিদায়টা এইভাবে হোক, আমি কখনোই চাই না। তার মানে হচ্ছে গিয়ে রোনালদো কিছু জিতে আসলে বিদায় নেই, মানে এটা না হওয়া উচিত। মানে ধরেন যেসব মহানায়ক বা হচ্ছে যেসব লিজেন্ডারি ফুটবলাররা রয়েছে, আমিও তাদের আসলে হাসি মুখে বিদায়টা দেখতে চাই। তবে এটাও আসলে একদিক থেকে আপনার ভেবে রাখা উচিত যে কখন আপনার থামতে হবে। এটা রোনালদো মেসিকে মিন করে না, মানে এটা ধরেন হচ্ছে পুরো, মানে যারা বিদায় নেয় তাদেরও আসলে এটা মাথায় রাখা উচিত কখন থামতে হবে, সেটা আপনার জানতে হবে। এটা কালকে আমার রাতে একজন আমার আপুর সাথে কনভারসেশন হচ্ছিল, উনি বলছেন যে আসলে ফুটবলারদের এই ধরেন পেপে বা রোনালদো, তাদের জীবনে তো ফুটবলটাই আছে, মানে এই ফুটবল না থাকলে আর কি আছে, আর তো কিছু নাই। এবং তারা না ওই মানে ধরেন হচ্ছে ওই লাস্টের মোমেন্টগুলো না তারা নিতে পারেন না। মানে আপনার হচ্ছে এটা ধরেন বাংলাদেশের ফুটবলাররাও তো ফুটবলার, মানে আদতে তারাও তো হচ্ছে বলেন যে ভাই লাস্ট মোমেন্টে কখন আসলে মানুষ ওই ইয়েটা করতে পারে না, তখন ওই ডিসিশনটা নিতে পারে না যে আমি যে থামবো, আমি এত বছর তো তার ধরেন 15 বছর 16 বছর 20 বছর 25 বছর, ইনফ্যাক্ট রোনালদোর কথাই চিন্তা করেন আপনি, কত বছর ধরে তিনি ফুটবল খেলছেন, মানে আফটার লাইফটা তখন অনেকে ভিজুয়ালাইজ আসলে ওইটা অনেকেই করতে পারে না। ওইটি একটা বড় মোটিভেশন, একদিক থেকে বড় মোটিভেশন এবং সবচেয়ে বড় ভয় যে আমি ফুটবলটা খেলতে জানি এবং এটাই একমাত্র জানি আমি খেলে যাব, এটা যেমন মোটিভেট করে তেমনি ওর ভয় যে আমি যেদিন খেলতে পারবো না সেদিন আমার কি হবে, লেজিট ফিয়ার। একটু রোনালদো থেকে একটু বাইরে আসি, খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন ইমরান খান। তিনি বলতে বা জানতে চাচ্ছেন আপনাদের মতে ইউরোর চ্যাম্পিয়ন কে হবে? ভেরি ডিফিকাল্ট প্রশ্ন। এটা ধরেন হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে মানে এখন পর্যন্ত আপনি যদি পারফরম্যান্স হিসাব করে বা অ্যাগ্রেশন যাই হোক সবকিছু হিসাব করে দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে জার্মানি। আপনি না ফ্রান্স বলছিলেন? ফ্রান্স বলছিলাম কিন্তু এটা ভুল ছিল। ঠিক আছে, এটা ভুল ছিল ভাই। আপনি তাহলে ফ্রান্স পর্তুগাল প্রেডিক্ট করার আগে, যেখানে রিফাত মাসুদ বলছিল যে ফ্রান্স পর্তুগাল ফাইনাল হবে, বললো যে ফ্রান্স পর্তুগাল ফাইনালই হবে, ওর তো আপনার ওইটা ভেস্তে গেল হচ্ছে ফ্রান্সের কারণে, কারণ ফ্রান্স যখন মানে নষ্টের গোড়া যে ওরা গ্রুপ চ্যাম্পিয়নে উঠবি ভাই, তোরা কি হিসেবে উঠছিস? হুদাই হচ্ছে একটা গ্যাঞ্জাম পাকায়, মানে সবকিছু উল্টাপাল্টা। ভাই একবার মনে হয় স্পেন, একবার মনে হয় জার্মানি, তবে স্পেন জার্মানি যে জিতবে ভালো চান্স আছে। আমি এখনো জার্মানিতে স্টিক টুগেদার করতেছি, কারণ জার্মানি স্পেন ম্যাচটা উড বি সামথিং এলস। মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে মানে একটা হাইপ নিয়ে ম্যাচ হওয়া, সেটা কিন্তু খুবই কম হয়। আপনি অলরেডি ওটা ফিল করতে পারছেন যখন কোয়ার্টার ফাইনাল সামনে আগাচ্ছে, যে স্পেন জার্মানির ম্যাচটা যেভাবে দুইটা দল খেলে আসছে, এটা একটা কিছু হয়ে যাবে। প্রেডিকশন আমরা মনে হয় সবাই মনে হয় ওইটা করেছিলাম যে স্পেন জার্মানি মিলবে, হ্যাঁ রাইট? মানে কোয়ার্টার ফাইনালে স্পেন জার্মানি এই দুই দলের দেখা হচ্ছে, এটা আমাদের ছিল এবং সবাই আমরা, কারণ এই স্পেনের খেলাটা না আমরা মানে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যখন ফ্রেন্ডলিগুলো হয় তখন আপনি ঠিক ওভাবে বুঝতে পারবেন না যে আসলে খেলাগুলো কিরকম, মানে কিভাবে তারা খেলতে চাচ্ছে, ওই দলগুলো ওভাবে গোছানো থাকে না, তারা একটা প্ল্যানিং নিয়ে আগায়। যখন এই স্পেন প্রথম ম্যাচটা ক্রোয়েশিয়ার এগেইনস্টে খেললো, উই ওয়ার ব্লোন অ্যাওয়ে। এবং এরপর তো প্রতিনিয়ত আপনি দেখেন জর্জিয়ার সাথে ম্যাচটাও মানে কি দেখালো তারা, হ্যাঁ মানে কিন্তু আমার বেট এখনো জার্মানি। হ্যাঁ আমিও স্পেন জার্মানি ম্যাচে জার্মানির দিকে, গতকালকেও আমি এই কথাটা লাস্ট শোতেও এটা বলেছিলাম যে জার্মানি তারাই আসলে হয়তো ম্যাচটা জিতে নেবে। আপনি তাহলে ফ্রান্স থেকে সরে এসে জার্মানির দলে চলে আসেন। আমি এখনো জার্মানির দলে আছি, আমি আমার দল পরিবর্তন করি নাই। সো জার্মানি ফর ইউরো চ্যাম্পিয়ন, মানে সেটা প্রেডিকশন, নট এখনো যে আমি স্ট্রংলি মতামত দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনাদের এখনো যদি প্রেডিকশন চেঞ্জ না হয়ে থাকে, আপনাদের স্ট্রং ফেভারিটকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। 2018 বিশ্বকাপ, হ্যাঁ 2018 না 2014 আর্জেন্টিনা যে একদম খুঁড়ে হচ্ছে ফাইনাল পর্যন্ত গেল, 14তেই মনে হয়, 14 হ্যাঁ, মানে ধরো যে মেসি বাঁচালো। তো ওইবারের মতো কি ফ্রান্স এরকম হচ্ছে নাকি যে খুঁড়ে ফ্রান্সের চান্স আছে এরকম, কারণ মানে বড় টিমগুলা কিন্তু এই ধরনের রেজিলিয়েন্স থাকবো, এটা আপনি সাজেস্ট করেন, আপনি আবার দল চেঞ্জ করবেন এরকম না? আমি তো শুরুটা তো করেছিলাম, প্রথম প্রেম তো ফ্রান্স, এবারে ইউরোর প্রথম প্রেম, মানে প্রেডিকশনের প্রথম প্রেম কেন? খেলা দেখে মানে অভিমান চলছে এখন, ঠিক আছে, মাঝখানে জার্মানি এসে ঢুকেছে, এখন জার্মানিকে রাখবো নাকি আবার প্রথম প্রেমে ফিরে যাব, এটা হচ্ছে গিয়ে মেইন কথা। ইমানটা দুর্বল করেন না প্লিজ।
হয় একবারে পার্মানেন্টলি চেঞ্জ করেন, নত এরকম ব্যাক এন্ড আবার আপনি দেখেন কি সিচুয়েশনে সে পড়েছি, ফ্রান্স এবং পর্তুগাল, হ্যাঁ মানে ক্রিশ্চিয়ানো রোনালদো ভার্সেস ফ্রান্স, এই টাইপের প্রশ্ন আছে। সজীব হোসেন তার প্রশ্ন, আইডল ভার্সেস ফ্যান, রোনালদো ভার্সেস এমবাপ্পে। মানে আমরা তো ওই ছবিগুলো দেখে ইউজ টু যে কিলিয়ান এমবাপ্পে ছোটবেলা থেকেই তার রুমের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর পোস্টার ছাপানো, রিয়াল মাদ্রিদে তিনি ছোটবেলা যখন গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে ভি সাইন দিয়ে তিনি ছবি তুলেছেন। মানে এটা কি ধরেন হচ্ছে যে খবরাস খেলিয়ার মতো আরেকটা কাহিনী হবে, এটা একটা নিয়তি আর কি। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের নতুন প্লেয়ার, ওই স্টার অরা নিয়ে আসছেন যেটা রোনালদো নিয়ে এসেছিলেন 2009 ওই সময়টাতে। এখন তিনি হয়তো নাম্বার 9 জার্সি পাচ্ছেন, হয়তো নাম্বার 7 জার্সি তিনি পাবেন, সেটা বিষয় না, কিন্তু ওই মানে আপনি ম্যাচ বিল্ড আপটা আছে, ওই বিল্ড আপটা আছে। আপনি মানে এমবাপ্পে রোনালদো যখন ফেস অফ করবেন তখন কি বলবেন? এটা অন্যরকম, আমি ওই জিনিসটা আসলে এটা আমি ফিল করতে পারছি না। ওইখানেই একটা হয়ে যাবে যে ম্যাচের চাইতে ওই জায়গাটা বড় হয়ে যাবে। যদিও ডেফিনেটলি ম্যাচের সময় এই জিনিসটা মাথায় থাকবে না তাদের, কিন্তু এই ম্যাচ আপগুলো না খুব মানে ইন্টারেস্টিং গল্প তৈরি করে, যেমন এই খুভিচা কভারাৎসকেলিয়ার গল্পটা। এবং আপনি দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদোর মানে এখনের যেসব ফুটবলাররা ইয়ংস্টার, যদিও কিলিয়ান এমবাপ্পে এখন আর ইয়ংস্টার না, মানে তিনি ওই ইয়াং কোটাটা তিনি পার হয়ে এসেছেন। দেখেন কভারাৎসকেলিয়া, গার্নাচো, এমবাপ্পে, এরা সবাই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ডাইহার্ড ফ্যান। ক্রিশ্চিয়ানো রোনালদো কেন সবার থেকে আলাদা, মানে আপনার শিয়ার উইল পাওয়ার, দ্য উইল, এই জিনিসটা কিন্তু সবার থাকে না, যে আপনি আপনার মোটিভেশনটাকে প্রত্যেক দিন কাজে লাগিয়ে সেটার আউট পাস্ট করা। এই লোকটার তো এই সময় ফুটবল খেলার কথা না, মানে এটা তো গিভেন যে এই লোকটার এই সময় ফুটবল খেলার কথা না, তবুও তিনি ফুটবল খেলছেন। রোনালদো ফ্যান হন ফ্যান না হন, এটা একটা গিফট, মানে এই জিনিসটা একটা গিফট, এবং এই গিফটটা এই লোকটার কারণেই, কারণ তিনি ওই মোটিভেশনটাকে কাজে লাগিয়ে তিনি সবকিছু এবং সারপাস করে গেছেন। হার্ড ওয়ার্কিং, প্রচুর হার্ড ওয়ার্কিং, এই জায়গাটায় ধরেন প্রচুর। এখন রোনালদোর ওই জায়গাটা দরকার পড়ে, তার ওই ভালোবাসাটা দরকার পড়ে, তার ওই ইয়াটা দরকার পড়ে, কিন্তু তার বাইরেও তিনি পর্তুগালকেও তো মোটিভেট করেন, তাই না? পর্তুগালকে তো মোটিভেট করেন, শুধু পর্তুগালকে মোটিভেট করেন, পর্তুগাল নেই যে দেখেন এমবাপ্পেকে মোটিভেট করেন, কিভিচা কভারাৎসকেলিয়াকে মোটিভেট করেন, তাদের আইডল আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো। এটা বড় ব্যাপার। আমার মনে হয় ওই সিনটা একটা দেখার মতো সিন হবে, ম্যাচের রেজাল্ট যেটাই হোক, ধরেন নামার মোমেন্টে বা টানেলে যখন দুটা দল দাঁড়াবে তখন এমবাপ্পে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচের পর সেই মোমেন্টগুলো, সেটার জন্য আমরা অপেক্ষা করছি, কারণ এবারের ইউরো আমাদেরকে তেমনই একটা সুযোগ এনে দিয়েছে এই দুজনের খেলা দেখার একে অপরের। এরপর একটা কোপা এবং ইউরো মিলে প্রশ্ন আছে। আলভি হাসান বলছেন তিনি যে ফিজিক্যাল ফুটবলের জন্য কোপা থেকে ইউরো দেখতে সুন্দর লাগে, যদিও তিনি একজন লাতিন প্রেমী। আচ্ছা হ্যাঁ, ধরেন হচ্ছে ওই জিনিসটা তো আমরা অল টাইমেই দেখি যে কোপা আমেরিকা বা লাতিন দলগুলোর ফিজিক্যাল ফুটবল একটু বেশি আসলে সেখানে দেখা যায়, তবে সেটাও তো আসলে মজা। এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার, যদি কোপা না, সেটা হচ্ছে লাতিন ফুটবল যদি সন্ধ্যায় দেখাতো আর ইউরো যদি সকালে দেখাতো, আপনি কোনটা দেখছেন? ভালো কথা, এটা ভালো পয়েন্ট বলেছেন একটা। এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, যে এবং আপনি চিন্তা করেন আর্জেন্টিনা ব্রাজিলের মতো কোন, মানে আর্জেন্টিনা ব্রাজিল বাই নেম, তারা তো আপনার মানে ইউরোর যে কোনো দলের বাই নেমের থেকে তারা বড় নাম, ডেফিনেটলি, ঠিক আছে, কোনো সন্দেহ নাই। তাহলে আসলে ইউরো সকালবেলা হলে এখানে মানে এই ডায়নামিকে চিন্তা করলে লাভ নাই। আপনি লাতিন ফুটবলে ধরেই নিচ্ছি, এবং এই ধরে নেওয়াটাই উচিত যে ব্রাজিল এবং আর্জেন্টিনা ছাড়া বাকি ফুটবল নিয়ে খোঁজ খবরটা আমরা হয় ওই যে কোপা এবং ওয়ার্ল্ড কাপের সময় রাখি, এর বাইরে খুব একটা খোঁজ খবর রাখা হয় না। ক্লাবের ফুটবল যারা দেখেন তারা খোঁজ খবর রাখেন তাদের ফেভারিট স্টারদের যারা লাতিন আমেরিকা থেকে খেলছেন। এর বাইরে পুরো জিনিসটাই তো আসলে ইউরোসেন্ট্রিক, মানে এখানে কিছু করার নাই, মানে কালচারটা এভাবে দাঁড়িয়ে গেছে ফুটবলের কালচারটা। তবে কোপার ম্যাচ দেখতেও মানে ভালোই লাগে, কোপার ম্যাচ ডেফিনেটলি দেখতে ভালো লাগে, কারণ আপনি ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ারগুলো আপনি ওখানেই পাবেন, মানে ওই মারামারি কাটাকাটি যাই হোক না কেন, ইন্ডিভিজুয়াল প্লেয়ার, ওই পারফরমেন্স যেটা দেখে আমরা ফুটবলটাকে ভালোবাসছি, ওই ব্রাজিল বলেন আর্জেন্টিনার খেলা বলেন, সেটা এখনো ওখানে আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওহিদুর রহমান তার প্রশ্ন, ফুটবলে চোকার্স কোন দল? আচ্ছা রিসেন্ট টাইমসে যদি বলি ক্রোয়েশিয়ার নামটা প্রথম মাথায় আসলো। বেলজিয়াম কেন না, বেলজিয়ামও তো
এই গোল্ডেন জেনারেশনের ধোয়া তুলে তুলে একটা দল মানে 8টা বছরেরও বেশি, সেই 14 থেকে শুরু হয়েছিল যখন তারা আর্জেন্টিনার আচ্ছা সেই গোল্ডেন জেনারেশনের আর কে আছেন? কেভিন ডি ব্রুইনা, ঠিক আছে, তারপর হচ্ছে ভের্টঙ্গেন, ভের্টঙ্গেন তো হচ্ছে মানে হ্যাঁ আছেন, ভের্টঙ্গেন আছেন, লুকাকু, এক্সেল উইটসেল, হ্যাঁ উইটসেল আছেন, কারাস্কোকেও ওই জেনারেশনের মধ্যে ধরা হয়, কিন্তু এটা একটা হতাশার ব্যাপার। এটা নিয়ে একজন ইন্টারেস্টিং একটা টুইটারে পোস্ট দেখছিলাম যে একজন বলছেন যে এই যে স্পেসিফিক গোল্ডেন জেনারেশনের কথা বলা হচ্ছে, সম্ভবত এই গোল্ডেন জেনারেশনটা ওই এডেন হ্যাজার্ডের সাথে শেষ হয়ে গেছে। তিনি ডিফারেন্স মেকার, মানে ডি ব্রুইনা ডেফিনেটলি লিগে যেই ফুটবলটা খেলেন ওইটা নিয়ে কোনো সন্দেহ নেই, ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এখন এই সময়, কিন্তু এডেন হ্যাজার্ড ওয়াজ দ্য ডিফারেন্স মেকার। এবং এই জায়গায় আপনি একটা জিনিস খেয়াল করুন, কেভিন ডি ব্রুইনা বিগ ম্যাচে কিন্তু হচ্ছে গিয়ে তিনি ওই ডিফারেন্সটা মেক করতে পারেন না। এটাও কিন্তু একটা মানে ন্যাশনাল টিমের হয়ে আপনি দেখেন ন্যাশনাল টিমের হয়ে সেটাই হয়। ক্লাব ফুটবলে তিনি সেটা করছেন, প্রতিনিয়ত করছেন, বাট ন্যাশনাল টিমে সেটা একটু কম। কালকে ওই ডি ব্রুইনা হচ্ছে যখন প্রেস কনফারেন্সে তাকে প্রশ্ন করা হচ্ছে, তো মার্কার এক জার্নালিস্ট তিনি বলছেন যে এই গোল্ডেন জেনারেশনের কি শেষ আমরা দেখে ফেললাম কিনা। তিনি বললেন যে এইসব কোনো গোল্ডেন জেনারেশন তিনি ধারেন না, এগুলা হচ্ছে সব মানে যে জার্নালিস্টদের মানে বানানো বিষয় যেগুলো নিয়ে নিউজ করা যায়। তিনি চলে আসতেছেন ওই মোমেন্টে যখন ঘুরে ফেলার সময় তিনি জাস্ট বিড়বিড় করে বলেন স্টুপিড, মানে ওই জার্নালিস্টকে বললেন স্টুপিড। তারপর ওই জার্নালিস্ট হচ্ছে টুইটারে যে তিনি আবার ডি ব্রুইনাকে ধুয়ে দিলেন, মানে একটা যাচ্ছে তাই ব্যাপার। বেলজিয়ামের এই অবস্থা ওই 2022 ওয়ার্ল্ড কাপেও একই অবস্থা ছিল, তারপরে যে কোর্তোয়ার সঙ্গে টেডেস্কোর ঝামেলা সব মিলে। বেলজিয়াম নিয়ে যেহেতু কথা বলছি, আরেকজন প্রশ্ন করছেন যে সাদাফ হোসেন আরমান, ওই সেম প্রশ্ন, বেলজিয়ামের সোনালী অতীত কি চলে গেছে কিনা, বেলজিয়ামের সোনালী অতীত আসলে কি ছিল না, এটাই এখন প্রশ্ন করার ব্যাপার, যে ওই এক সেমিফাইনাল খেলা ছাড়া মনে হয় খুব একটা বড় অ্যাচিভমেন্ট তাদের নাই। এর বাইরে ফ্রান্সের কাছে হার, হ্যাঁ। এবং আরেকজন আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন করছেন, সেটা হচ্ছে তৌহিদুল ইসলাম তৌহিদ বলছেন যে হিগুয়াইন থেকে মেসি মুক্তি পেয়েছেন কিন্তু লুকাকু থেকে মুক্তি পান নাই ডি ব্রুইনা। হ্যাঁ, মেসিকে মুক্তি দিয়েছেন লাউতারো মার্টিনেজ, আলভারেজ। মানে আচ্ছা ধরেন মেসির মুক্তি কবে মিলল? 2022 বিশ্বকাপ। 2022 বিশ্বকাপে মেসিকে কে মুক্তি দিয়েছেন? আলভারেজ মানে তার টিমমেট, হ্যাঁ টিমমেটরা। এবং ধরেন উনি যেই অ্যাঙ্গেল থেকে কোশ্চেনটা করেছেন যে হিগুয়েন, ওই অ্যাঙ্গেল থেকে তাকে আলভারেজ মুক্তি দিয়েছেন। আর এই জায়গায় ডি ব্রুইনা মুক্তি পাননি লুকাকুর থেকে, এটা তো সত্য। এবং লুকাকুকে নিয়ে ভাই আমি কিছু বলতে চাই না। লুকাকু একটা খুব আমার আনলাকি, আমার মানে আনলাকি এরকম লাক নিয়ে কেউ যেন না আসে যে এইরকম মানে 3টা গোল করলেন, ভিএআর এ বাদ হয়ে গেল। এই মানে বেলজিয়াম একটা কষ্টের জায়গা, মানে হাসির জায়গা, কষ্টেরও জায়গা, ফানি, ইটস অ্যাবসলিউটলি ফানি। ফুটবল ইজ ফানি সামটাইমস। ডান না, আরেকটা আছে, আরেকটা জাস্ট ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে এই যে যেহেতু রোনালদো এবং ওই কম্প্যারিজন অনেক কথা হচ্ছে, আপনার কি মনে হয়েছে যে দিয়েগো দালো হচ্ছে রোনালদোর জন্য, মানে মেসির জন্য যেরকম রদ্রিগো ডি পল, দিয়েগো দালো হচ্ছে রোনালদোর জন্য সেম মিলছে? কিন্তু মানে যখনই রোনালদো কিছু করেন, দালো কিন্তু সবসময় থাকেন আশেপাশে, হ্যাঁ। এবং যখন রোনালদো কাঁদতেছেন, দালোই এসে হচ্ছে সবচেয়ে বেশি মানে একদম জড়ায় টড়ায় ধরে মানে ইয়া করে আদর টাদর করে যে ভাই তারা নিয়ে না ভাই চিল। কিন্তু ভাই ডিপল অন্য লেভেল, মানে ডিপল অন্য লেভেল। মানে ওই যে লাস্ট শোতেই আমরা একদিন বলছিলাম যে মেসির সাথে ডাগ আউটে সাইড বেঞ্চে পাশে বসে থাকা লোকটা ডিপল, মেসি যখন মাঠে হচ্ছে গিয়ে আপনার ম্যাচ শেষ করে ঘুরে, ওই লোকটা হচ্ছে গিয়ে তার পাশে থাকা লোকটা ডিপল অন্য লেভেল। ডিপলের একটা সাক্ষাৎকার পড়ছিলাম অ্যাথলেটিকে, উনি বলছেন যে ওই তিনি প্রত্যেকটা ম্যাচের আগে প্লেয়ার মার্ক করেন, যে মেসিকে যে প্লেয়ারটা বেশি গ্যাঞ্জাম করছেন মেসির সাথে, ওই প্লেয়ারকে মার্ক করেন এবং যা তা কথা বলে মানে ওই প্লেয়ারের অবস্থা। এবং কোন ম্যাচে জানি এবার আপনার কোপাতেই এটা হলো, কোন ম্যাচে জানি মেসিকে হচ্ছে গিয়ে আপনার কে জানি ফাউল করলো, জাস্ট হচ্ছে গিয়ে ডিপলের পরের অ্যাকশনেই হুদাই যে হচ্ছে করে যায় চার্জ করা শুরু করতে। কোন ও মাই গড, হিজ আ অ্যাবসলিউট ক্যারেক্টার। হ্যাঁ, এরকম ক্যারেক্টার ফুটবলে দরকার আছে, অ্যাকচুয়ালি দরকার আছে। ওকে, লাস্ট প্রশ্ন আমার কাছে শফিক দেওয়ান, তিনি বলছেন যে ব্রাজিলের যে স্কোয়াড, সেই স্কোয়াডে অ্যাকচুয়ালি তার কাছে মনে হয় যে লুকাস পাকেতাই সবচেয়ে অ্যাক্টিভ প্লেয়ার এবং সবচেয়ে ডিসাইসিভ প্লেয়ার। হ্যাঁ, মানে
না আপনি হচ্ছে সবচেয়ে ডিসাইসিভ প্লেয়ার বলবেন কিনা সেটা শর্ট লিস্টে আপনি লুকাস পাকেতাকে রাখতে পারেন। তার মনে হয় ব্রাজিলের এই দলটায় এখনো ডিসাইসিভ প্লেয়ার হচ্ছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়র। লুকাস পাকেতার জন্য কিন্তু সময় মনে খুব একটা নাই, 2.5 মাস পর সম্ভবত তার একটা শুনানি আছে, ওই যেই গ্যাঞ্জামের মধ্যে তিনি জড়িয়েছেন ব্যাটিংয়ের, এবং আজীবন নিষেধাজ্ঞার একটা কিন্তু চান্স আছে। সো এই কোপা টুর্নামেন্টটা সম্ভবত পাকেতার লাস্ট টুর্নামেন্ট হলেও হতে পারে, উইচ উড বি আ হিউজ লস। লুকাস পাকেতা ডেফিনেটলি খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার। ব্রাজিলে তাকে যে রোলটা খেলতে দেওয়া হয়েছে, নেইমারের একটা শ্যাডো রোল, ওটা তিনি খুব যে গ্রেটলি পুল অফ করছেন বলবো না, বাট পুল অফ তো করছেন, ওই কাজটা তো তিনি করে যাচ্ছেন। সো ব্রাজিলের জন্য হিউজ লস। দেখা যাক ব্রাজিল সেই কি করে, কলম্বিয়ার সাথে কি করে, এটাই কলম্বিয়ার সাথে কি আপনার করে? আচ্ছা প্রেডিকশনটা বলেন তো। ব্রাজিল কলম্বিয়ার একটা ওয়াইল্ড প্রেডিকশন করেন। ওয়াইল্ড প্রেডিকশন করলে বলতে হবে ব্রাজিল বাদ পড়ে যাবে, সেটা তো আর হবে না, এটা তো সম্ভব না, এটা তো ওয়াইল্ড। তার মানে ব্রাজিল উঠে যাবে এখন কোয়ার্টার ফাইনালে। না মানে আমার যেটা ওয়াইল্ড প্রেডিকশন, ওয়াইল্ডও না, মানে একটা প্রেডিকশন হচ্ছে উরুগুয়ের কাছে ব্রাজিল বাদ পড়বে সেমিতে। এটা হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। ব্রাজিল আসলে কালকে একটা পজিটিভ রেজাল্ট নিয়ে যাক, তারপরে সেটা নিয়ে আমরা কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.